নদী যখন গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল মুছতে থাকে, তখন হঠাৎ করে ওর রুমের দরজা খুলে একজন পুরুষ রুমের ভিতরে ঢুকে যায়। নদী পিছনে ফিরে তাকিয়ে দেখে তার সামনে একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। সমস্যা কি আপনার? বিনা অনুমতি নিয়ে অপরিচিত মহিলার রুমে ঢুকে পড়লেন কেন? আপনি কি জানেন না রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয়? একটা ন্যূনতম ভদ্রতা আপনার মধ্যে কি কোনো কমন সেন্স নাই? নদীর কথা শুনে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষ নিজের চোখ সরিয়ে নেয় তার থেকে। নদী পাশে থাকা টেবিল থেকে নিজের ওড়না দিয়ে নিজের বুকের উপর জড়িয়ে নেয়। যার সাথে নদী এতক্ষণ কথা বলছিল সে আর কেউ না, বরং আয়ান। আয়ান এই বাড়িতে এসেছে তার ভাইয়ের জন্য পাত্রী দেখতে। সরি আসলে আমাকে মাফ করে দিবেন, আমি বুঝতে পারি নাই এটা আপনার রুম। আসলে বাহিরে থাকা একজন কাজের লোক বলেছে এটা নাকি তিশা আপুর রুম, আর দরজা খোলা থাকার কারণে নক করা ছাড়া ভিতরে ঢুকে যায়, যার জন্য সরি। এটা তিশা আপুর রুম, কিন্তু পাত্র দেখতে এসেছে বলে ওনাকে মায়ের রুমে নিয়ে যাওয়া হয়েছে। আর আমি তিশা আপুর ছোট বোন নদী। সরি, আমি রুম থেকে বের হয়ে যাচ্ছি, আর হঠাৎ করে এমনভাবে রুমে ঢোকার জন্য পারলে আমাকে মাফ করে দিবেন। ওকে, সমস্যা নাই। এখন বের হন রুম থেকে আপনি। আমাকে ফ্রেশ হয়ে নিচে যেতে হবে। জি, অবশ্যই। নদীর কথা শুনে আয়ান রুম থেকে বের হয়ে যায়। এরপর নদী দরজা ভালো করে বন্ধ করে নিচে যাওয়ার জন্য রেডি হতে থাকে। অন্যদিকে আয়ান রুম থেকে বের হয়ে নিজের বুকের মধ্যে হাত দেয়। তার মনে হচ্ছে সে যেন আজ কোনো মেয়ে না, বরং পরী দেখেছে। কলেজ লাইফে কত সুন্দরী মেয়ে সে দেখেছে, তবে তার মনে সেই মেয়েদের নিয়ে কোনো অনুভূতি কাজ করে নাই। আজ প্রথম কোনো মেয়েকে দেখে মনে হচ্ছে সে সত্যি প্রেমে পড়ে গেছে। এই মেয়ে সত্যি অসম্ভব সুন্দরী, কি মায়াবী চোখ, কি মায়াবী কণ্ঠস্বর। আয়ান, তোকে পাগল করার জন্য এই মেয়ের একটা লোকই যথেষ্ট। আয়ান কথাটা বলে নিজের বুকে হাত দিয়ে সেখান থেকে চলে যায়। নিচে গিয়ে দেখে তার বড় ভাই রবিন সেখানে বসে আছে। আয়ানকে এমন করে বুকে হাত দিয়ে রাখতে দেখে রবিন বেশ অবাক হয়। কি হয়েছে তোমার? আয়ান, এমন করে বুকে হাত দিয়ে রেখে দিয়েছো কেন? তুমি কি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে? রবিনের কথা শুনে আয়ান মুখে একটা হাসি বজায় রাখে। আরে ভাইয়া, আমার কিছুই হয় নাই, আর আমি একদম ঠিক আছি, কোনো অসুস্থ হই নাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আম্মু আব্বু কোথায়? ভাবিকে কি এখনো উপর থেকে নিচে নিয়ে আসা হয় নাই? না আম্মু, উপরে তিশাকে দেখতে গিয়েছে। কিন্তু তোমাকে যে একটা কাজ দিয়েছি সেটা কি করেছো? তিশার ছবি কোথায়? সরি ভাইয়া, আসলে তিশা ভাবি নিজের রুমে উপস্থিত ছিল না, বরং ওনাকে নিজের মায়ের রুমে নিয়ে যাওয়া হয়েছে, যার জন্য কোনো ছবি তুলে নিয়ে আসতে পারি নাই। তবে এত অধৈর্য হওয়ার দরকার নাই, ভাবিকে তাড়াতাড়ি নিচে নিয়ে আসা হবে। দেখা যাক কি হয়। আমার বউকে সবাই দেখেছে, শুধু আমি ছাড়া। কখন যে তিশাকে নিচে নিয়ে আসা হবে, আমি আর ওকে দেখার জন্য অপেক্ষা করতে থাকতে পারবো না। আয়ান নিজের ভাইয়ের মুখে এমন কথা শুনে হাসে। জীবনে প্রথমবার তার ভাই কোনো মেয়েকে এক নজর দেখার জন্য এমন করছে। তবে কি সত্যি মানুষ যখন প্রেমে পড়ে তখন সে সব ভুলে যায়? হাজারবার নিজের প্রিয় মানুষকে সে দেখতে চায়। আয়ানের চোখও নদীকে খুঁজে যাচ্ছে। কখন সে রেডি হয়ে নিচে নামবে, আয়ান তাকে দেখবে। নদী, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে আসেন। এই আয়ানের মন আপনাকে দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছে। আয়ানের জীবনে নদীর আগমন বড্ড বেশি প্রয়োজন। আয়ান আর রবিনের ভাবনার মধ্যে সিঁড়ি দিয়ে তিশা আর নদী নিচে নেমে আসে। তিশা নিজের মাথায় ঘোমটা দেওয়া পরনে শাড়ি আছে, আর নদীর পরনে থ্রিপিস। আয়ানের চোখ যেন নদীর উপর শুধু সীমাবদ্ধ। আশেপাশে কী ঘটছে সে বিষয়ে তার কোনো খেয়াল নেই। তিশাকে রবিনের পাশে বসিয়ে দেয় নদী। এরপর নিজে অন্য একটা সোফায় বসে যায়। রবিন তিশার দিকে তাকিয়ে ভালো করে দেখে তিশা রবিনের দিকে তাকিয়ে থাকা দেখে লজ্জা পায়। রবিনের মাও এসে বসে সোফায়। এরপর তিশার মুখ থেকে ঘুমটা সরিয়ে ওর মুখ দেখে বলে, মাশাআল্লাহ, আপনাদের মেয়ে দেখতে অনেক সুন্দরী। আমাদের ছেলের বউ হিসেবে তিশাকে আমাদের বেশ পছন্দ হয়েছে। আমার বড় ছেলের বউ হিসেবে তিশাকে চাই আমার। আপনাদের ছেলে রবিনকেও আমাদের বেশ পছন্দ হয়েছে। রবিনের মতো ভদ্র শান্ত ছেলের সাথে যদি আমার তিশার বিয়ে হয় তাহলে আমার মেয়ে সুখী হবে, আর আমাদের কোনো অসুবিধা নেই আপনাদের সাথে আত্মীয়তা করতে। তাহলে আর দেরি কেন? বিয়ের ডেট ঠিক করা যাক তাহলে। আগামী মাসের 10 তারিখে বিয়ে হবে রবিন আর তিশার। বিয়েতে সকলে রাজি থাকার কারণে সামনের মাসের 10 তারিখ বিয়ের দিন ঠিক করা হয়। তবে আয়ান এখনও নদীর দিকে তাকিয়ে আছে।
যা নদী বেশ ভালো বুঝতে পারে। নদীর বেশ বিরক্ত লাগছে আয়ান এমন করে তাকিয়ে আছে বলে, তবে সবার সামনে কিছু বলতে পারছে না। নদী, আপনাকে কেন আমার সারাক্ষণ দেখতে ইচ্ছা করে? নদী, আমি মনে হয় আপনাকে ভালোবেসে ফেলছি, তবে মনে হয় বললে ভুল হবে। সত্যি আমি আপনার প্রেমে পড়ে গেছি। আই লাভ ইউ নদী। আয়ান নদীর সাথে আলাদা করে কথা বলতে চায়, কিন্তু সবার সামনে সেটা সম্ভব হবে না। আন্টি, আপনাদের বাড়িকে ওয়াশরুম কোথায়? আমি একটু ওয়াশরুমে যেতে চাই। নদী, যাও আয়ানকে ওয়াশরুম দেখিয়ে দাও। যাও আয়ান বাবা, নদীর সাথে যাও, ও তোমাকে ওয়াশরুম দেখিয়ে দিবে। ধন্যবাদ আন্টি। নদী, চলেন যাওয়া যাক। নদী আর কি করবে, সে আয়ানকে তার সাথে যেতে বলে। আয়ান আর নদী উপরে উঠে যায়, এরপর নদী তাকে নিজের রুমে নিয়ে যায়। এই রুমের ওয়াশরুম আপনি ব্যবহার করতে পারবেন আয়ান। ধন্যবাদ নদী আপনাকে। আচ্ছা, আপনার সাথে কি আমি একটু কথা বলতে পারি? বলুন কি বলবেন। নদী, আপনাকে আজকে অসম্ভব সুন্দর লাগছে। মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরী জমিতে নেমে এসেছে। ও তাই? এই জন্য কি নিচে 1 ঘন্টা ধরে আমার দিকে তাকিয়েছিলেন আপনি? আর সাজলে প্রতিটা মেয়েকেই সুন্দর লাগে। তবে আমার মনে হয় আপনি অন্য মেয়েদের থেকে আলাদা। আর যদি তাকিয়ে থাকার কথা বলেন, তাহলে আমি বলতে চাই, সুন্দরী মেয়েদের দিকে তাকিয়ে থাকা কি অন্যায়? না, সুন্দরী মেয়ের দিকে তাকিয়ে থাকা অন্যায় না, তবে নিজের থেকে বয়সে বড় একজনের সাথে ফ্লার্ট করা অন্যায়। আমি আপনার সিনিয়র। নদী, এই আয়ান ভীষণ বাজেভাবে আপনার মায়ায় আসক্ত হয়ে গেছে। আপনাকে অনেক ভালোবাসি নদী, বিশ্বাস করেন। পৃথিবীতে হাজার হাজার রূপবতী নারী থাকার পরও এই আয়ানের চোখ শুধু নদীর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আয়ান কথাটা বলে নদীর ছবি ভালো করে দেখতে থাকে। সময় চলে যায় তার আপন গতিতে। এরপর আয়ান আর তার পরিবার বাড়িতে পৌঁছে যায়। আয়ানের সাথে আর নদীর কোনো কথা হয় না। দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে গেছে। রবিন আর তিশার বিয়ের আর 10 দিন বাকি আছে। দুই বাড়িতে অনেক আয়োজন হচ্ছে। কাজের অনেক প্রেশার, যার কারণে আয়ান অল্প সময়ের জন্য নদীর কথা ভুলে যায়। তবে কথায় আছে, আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন তাহলে তার সাথে আপনার দেখা অবশ্যই হবে। আজকে তিশার জন্য গয়না কিনতে যাবে সকলে, কিন্তু রবিনের অফিসে অনেক জরুরি কাজ আছে, যার জন্য সে আসতে পারবে না। তাই আয়ান শপিং মলে যায় তার মায়ের সাথে। সেখানে তিশা, নদী আর তার মা আসে। সকলের মাঝে আয়ানের চোখ যায় নদীর দিকে। আয়ান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নদীর মুখের দিকে। যদি হাজার জনমও চলে যায়, তবুও নদীকে দেখার তৃষ্ণা আয়ানের কখনো যাবে না। নদীরও চোখ যায় আয়ানের দিকে। আয়ান সে তার দিকে তাকিয়ে আছে সেটা ভালো বুঝতে পারে। নদী আয়ানের চোখের একটু তাকিয়ে চোখ নামিয়ে ফেলে। এই লোকের চোখে কি যেন এক অদ্ভুত মায়া আছে। যখন সে তার চোখে তাকায়, মনে হয় নিজেকে হারিয়ে ফেলবে। নদী নিজের চোখ সরিয়ে নিতে পারলেও আয়ান সেটা পারে নাই। সে অপলক নয়নে নদীর দিকে তাকিয়ে আছে। সকলে শপিং মলের ভিতরে ঢুকে যায়। সেখানে তিশার জন্য কাপড় পছন্দ করতে থাকে। নদী পাশে দাঁড়িয়ে আছে, আয়ান সেখানে নাই। হঠাৎ করে নদীর সামনে কেউ 1 কাপ গরম কফি নিয়ে আসে। নদী পিছনে তাকিয়ে দেখে সেটা আর কেউ না, আয়ান। আয়ান নদীকে ইশারা দেয় কফি খেতে। নদী আয়ানের হাত থেকে কফি নিয়ে চুমুক দেয়। নদী বেশ চুপচাপ, কোনো কথা বলে না আয়ানের সাথে, কিন্তু আয়ানের ইচ্ছা করছে নদীর সাথে কথা বলার। নদী, আপনি কি সবসময় নিজের নামের মতো এত শান্ত? মানে কখনো আপনি বেশি কথা বলেন না? আপনি কি বাড়িতেও এমন, না শুধু আমার সামনে কথা বলতে আপনার অসুবিধা হচ্ছে? শুনুন, এই নদী সবসময় শান্ত থাকতে পছন্দ করে। আর আপনি আমার জীবনে এমন কোনো গুরুত্বপূর্ণ মানুষ না যার সাথে আমার কথা বলতে হবে। নদী, আপনি দয়া করে এমন করে কথা বলবেন না। আপনার বলা প্রতিটা কথা এই আয়ানের মনে তীরের মতো বিঁধে যায়। আর গুরুত্বপূর্ণ এখন না, কিন্তু ভবিষ্যতে হতেও পারি। অসম্ভব। বামুন হয়ে চাঁদে হাত দিতে যাবেন না আয়ান, হাত পুড়ে যাবে। কে বলতে পারে নদী এই বামুন চাঁদকে অনেক ভালোবেসে নিজের হাতে বন্দি করে নিতে পারে? একটা সময়ের পর চাঁদও বামুনকে ভালোবেসে ফেলবে। আয়ানের কথা বেশি সময় অবধি নদী শুনে নাই। সে কফি নিয়ে চলে যায় তিশার কাছে। আয়ান শপিং মলের দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে নদীর মন শাড়ি বা গয়না সিলেক্ট করার মধ্যে নাই, বরং আয়ানের বলা কথার মধ্যে। নদী ভাবে, একটা মানুষ এত সুন্দর করে কি করে কথা বলতে পারে। আয়ানের কথায় এক অদ্ভুত মায়া আছে, যা নদীকে আকৃষ্ট করে আয়ানের প্রতি। কিন্তু নদীর মনে আয়ানের জন্য কোনো ধরনের ভালো লাগা বা মুগ্ধতা গড়ে উঠুক, সেটা নদী চায় না। নদী বাস্তবতা বিশ্বাস করে।
সে জানে তার আর আয়ানের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নাই। রবিনের সাথে তিশার বিয়ে হচ্ছে, আর তার পরিবার কখনো এক বাড়িতে দুই মেয়ের বিয়ে দিবে না। নদী আয়ানের থেকে সিনিয়র, যার কারণে আয়ানের পরিবারও মেনে নিবে না হয়তো। নদীর কথাটা ভেবে নিজের বোনের গয়না পছন্দ করার কাজে সাহায্য করতে থাকে। আয়ান তার মায়ের কাছে যায়। সেখানে গিয়ে প্রথমে নদীর দিকে তাকিয়ে দেখে। আম্মু, আর কতক্ষণ সময় লাগবে তোমার? আমার আর ভালো লাগছে না এইসব। বাড়ি ফিরে যেতে চাই আমি এখন। আয়ান, এখনও শাড়ি পছন্দ করা সহ বিয়ের অনেক কাজ বাকি আছে, যার জন্য অনেক সময় লাগবে। যদি তোর যেতে ইচ্ছে করে তাহলে চলে যা। ওকে, ঠিক আছে, তাহলে তুমি কাজ শেষ করে বাড়িতে ফিরে এসো। আমি বাড়িতে চলে যাচ্ছি। আয়ান কথাটা বলে যখন চলে যেতে যাবে তখন তিশার মা ওকে ডাক দেয়। আয়ান, তুমি যখন চলে যাবে তখন নদীকে নিজের সাথে নিয়ে যাও। বাড়িতে কোনো মানুষ নেই, আর আজকাল দিনকাল যা খারাপ, কিছু যদি চুরি হয়ে যায়, যার জন্য নদীকে তুমি নিজের সাথে নিয়ে যাও। ওকে বাসায় নামিয়ে দিয়ে নিজের কাজে চলে যাবে তুমি। তিশার মায়ের কথা শুনে আয়ানের মুখে হাসি ফুটে ওঠে। ফাইনালি সে নদীর সাথে একান্ত কিছু মুহূর্ত কাটাতে পারবে। যদিও নদী আয়ানের সাথে যেতে চায় নাই, কিন্তু তার মায়ের কারণে জোর করে যেতে বাধ্য হয়েছে। আয়ান শপিং মল থেকে বের হয়ে একটা রিক্সা ডাকে। রিক্সা কেন ডাক দিচ্ছেন? আপনার না গাড়ি আছে? বাড়ি থেকে যেহেতু আমি আর আম্মু একটা গাড়ি নিয়ে এসেছি শপিং মলে, আম্মু বাড়ি ফিরে যাবে, সেই গাড়ি করে তার জন্য আমি রিক্সা ভাড়া করছি। আপনার কি রিক্সা নিয়ে বাসায় যাওয়া নিয়ে কোনো অসুবিধা আছে? নদী মাথা দিয়ে ইশারা দেয় তার কোনো সমস্যা নাই। আয়ানের মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে। আয়ান একটা রিক্সা ডাকে, তারা দুজনে একসাথে সেখানে উঠে বসে। নদীর পরনে হালকা গোলাপি থ্রিপিস আর আয়ানের পরনে আছে একটা কালো শার্ট। রিক্সা হুড়তোলা আছে, যার জন্য হালকা মৃদু বাতাস বয়ে যাচ্ছে। আয়ান পরিবেশ অনেক এনজয় করছে। আয়ানের অনেক স্বপ্ন ছিল নিজের বউকে নিয়ে, এমন করে হুড়তোলা এক রিক্সা নিয়ে পুরো শহর ঘুরে বেড়াবে। আজ সেটা পূর্ণতা পেয়েছে। নদী, জানেন, আমার অনেক স্বপ্ন ছিল নিজের বউকে নিয়ে রিকশায় করে ঘুরব। আজ আপনার জন্য সেই স্বপ্ন ফাইনালি পূরণ হয়েছে। আপনার বউকে নিয়ে স্বপ্ন ছিল, সেটা বউকে দিয়ে পূরণ করবেন। আমাকে কেন বলছেন সেটা? কে বলতে পারে? এই স্বপ্ন যেহেতু পূরণ হয়ে অন্য স্বপ্ন পূরণ হতে পারে, যেমন আপনাকে নিজের বউ করার স্বপ্ন। আয়ানের কথা শুনে নদী রাগী চোখে আয়ানের দিকে তাকিয়ে দেখে, কিন্তু আয়ান ভয় না পেয়ে বরং হাসে। রিক্সা চলছে তার আপন গতিতে। আয়ান আর নদী দুইজনে আশেপাশে তাকিয়ে শহরের হাজারো মানুষের ভিড় দেখে যাচ্ছে। যদিও আয়ানের চোখ নদীর উপর বেশিরভাগ সীমাবদ্ধ থাকবে, তবুও সে আশেপাশে যা হচ্ছে সেটা এনজয় করতে থাকে। সময় অতি তাড়াতাড়ি প্রবাহিত হয়, আর যখন আপনি নিজের প্রিয় মানুষের সাথে থাকেন তখন সময় অতি দ্রুত পার হয়ে যায়, যা আয়ানের সাথেও ঘটে। খুব তাড়াতাড়ি আয়ান আর নদী তাদের বাড়ির সামনে পৌঁছে যায়। নদী রিক্সা থেকে নেমে আয়ানের দিকে তাকিয়ে বিদায় দেয়। নদী যখন আয়ানকে বিদায় দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে যাবে, তখন আয়ান পিছন থেকে ডাক দেয় নদীকে। নদী, বাড়ির ভিতরে যেতে বলবেন না আমাকে? আয়ানের কথা শুনে নদী পিছনে ফিরে তাকিয়ে দেখে আয়ান রিক্সা থেকে নেমে পড়েছে। নদী আর কি করবে, সে বাসায় আসতে নিষেধও করতে পারবে না এখন। আয়ান রিক্সার ভাড়া পরিশোধ করে নদীর পিছনে পিছনে ওর বাড়িতে আসে। নদীর বাড়িতে এখন কেউ নাই, ওর বাবা অফিসে চলে গেছে, আর ওর মা শপিং মলে আছে, যার জন্য বাড়ি সম্পূর্ণ ফাঁকা। নদী আয়ানকে ঘরের ভিতরে বসতে বলে এরপর ওর জন্য কফি তৈরি করতে রান্নাঘরে যায়। আয়ান সোফায় বসে আছে। এই বাড়িতে আগেও এসেছে, যার জন্য সব তার পরিচিত। নদী রান্নাঘরে কফি আর হালকা নাস্তা তৈরি করছে, আর আয়ান সোফায় বসে আছে। তবে আয়ানের বসে থাকতে ভালো লাগছে না, তার ইচ্ছা করছে নদীর সাথে সময় কাটাতে, নদীর সাথে কথা বলতে, ওর দিকে তাকিয়ে থাকতে। আয়ান নিজের মনের ইচ্ছাকে প্রশ্রয় দেয়। সে রান্নাঘরে নদীর কাছে যায়। নদী যখন রান্না করছে তখন আয়ান রান্নাঘরে যায়। কি করছেন নদী? আপনার জন্য কফি রেডি করছি। আয়ান নদীর সাথে অনেক কথা বলে, তবে নদী সব কথার উত্তর প্রদান করে না, বরং সে না বলে জবাব দেয়। নদী কফি তৈরি করে আয়ানের হাতে দেয়। আয়ান কফির মগে এক চুমুক দেয়। বউয়ের হাতে বানানো কফি যে এত মজা হয় সেটা আমার জানা ছিল না। আমাদের বিয়ের পর প্রতিদিন আপনার হাতে এমন কফি খেতে চাই নদী। এখানে আপনার বউ কে শুনি? আর আমি কেন আপনাকে বিয়ে করতে যাব? আপনার জন্য কফি কেন তৈরি করব প্রতিদিন? অবশ্যই নদী, আপনি আমার হবু বউ। শুনুন না নদী, বউ হবেন আমার, বিয়ে করবেন এই আয়ানকে। আপনি বিশ্বাস করেন সারা জীবন যত্ন করে
নিজের বুকের মধ্যে আগলে রাখবো আপনাকে। বৃদ্ধ বয়সেও শুধুমাত্র আপনাকে ভালোবেসে যাব, কথা দিচ্ছি। আয়ানের মুখে এমন কথা শুনে নদী অবাক হয়ে যায়, তবে ওর মনে একটা ভালো লাগা কাজ করে। নদী যতই আয়ানের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে, আয়ান ঠিক তত বেশি ওর কাছে চলে আসে। আয়ানের এমন কথা শুনে নদী বেশিদিন নিজের মনের আবেগ নিয়ন্ত্রণ করতে পারবে না। আয়ানের প্রেমে পড়ে যাবে, সে তাকে ভালোবেসে ফেলবে। এই অবুঝ মনকে সে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে না। নদী কথাটা নিজের মনে বলে আয়ানের সামনে থেকে চলে যায়। আয়ান কফি শেষ করে আবার গিয়ে সোফায় বসে। নদী নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়। নদীকে নিচে নামতে না দেখে আয়ান উপরে উঠে নদীর রুমে যায়। নদী ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, এমন সময় তার দরজায় কেউ নক করে। যেহেতু বাড়িতে কেউ নাই, তাই নদী বুঝতে পারে দরজায় নক নিশ্চয়ই আয়ান করেছে। আয়ানের কাজে নদী বেশ বিরক্ত হয়ে দরজা খুলে দেয়। সমস্যা কি আপনার? কফি খাওয়াতে বলছেন, খাইয়ে দিয়েছি। এখন চলে কেন যাচ্ছেন? আর দয়া করে নিজের বাড়ি ফিরে যান। নদীর ধমক দেওয়ার কথা আয়ানের কান অবধি পৌঁছাতে পারে নাই, কারণ আয়ানের চোখ নদীর মধ্যে আটকে আছে। শুদ্ধ গোসল করা নদীকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। তার সিল্কি চুল থেকে পানি পড়ছে, অসম্ভব সুন্দর লাগছে নদীকে। নদী আয়ানের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করে তাকে। পরের বারে নদীর কথা মনে হয় আয়ান শুনতে পেয়েছে। জি, আমি চলে যাচ্ছি। আপনার কাছ থেকে বিদায় নিতে এসেছি। আয়ান নদীর থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। নদী আবার দরজা বন্ধ করে দেয়। নদীর শরীর বেশ টায়ার্ড থাকার কারণে সে রেস্ট নিতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে তিশার জন্য গয়না আর শাড়ি সিলেক্ট করে তারা সকলে বাড়ি ফিরে আসে। সময় চলে যায়। 10 দিন পর আজকে তিশা আর রবিনের গায়ে হলুদ। মেয়ের বাড়ি থেকে গায়ে হলুদ নিয়ে এসেছে অনেকে, যার মধ্যে নদীও একজন। আয়ান সবার সাথে ভালো করে কথা বলে, তবে নদীকে সে দেখতে পায় না, কারণ নদী সবার শেষে আসে। নদীকে দেখে আয়ানের মনে শান্তি লাগে। আয়ান এতক্ষণ নদীর জন্য অপেক্ষা করতেছিল। আয়ান এগিয়ে গিয়ে নদীর হাত থেকে গায়ে হলুদের বাটি নিয়ে আসে। আয়ানের দিকে নদী একবার ভালো করে তাকিয়ে দেখে, এরপর নিজের চোখ সরিয়ে নেয় আর আয়ানের হাতে গায়ে হলুদের বাটি ধরিয়ে দিয়ে চলে যায় তার কাজিনদের কাছে। আয়ান গায়ে হলুদের বাটি নিয়ে রাখে, এরপর নদীর কাজিনদের কাছে যায়। নদীর কাজিনদের মধ্যে তিথি একটা মেয়ে, যে বেশ সুন্দরী। আয়ানকে দেখে তিতির অনেক ভালো লেগে গেছে। আয়ানের মতো এমন সুদর্শন কাউকে নিজের জীবনসঙ্গী হিসেবে চাই তার। আয়ান যখন তাদের সাথে এসে কথা বলে, তখন তিথি বারবার ওর সাথে ইচ্ছে করে কথা বলছে। আয়ানের শরীরে বারবার টাচ করছে, যেন দিয়ে খেয়াল করছে। আয়ান ও তিথির সাথে বেশ ভালো করে কথা বলছে, ওরা একসাথে মজা করছে। আয়ান তিথিকে নিজের বন্ধুর মতো দেখছে। তিথি মেয়েটা বেশ মজার, কিন্তু নদী বিষয়টা একদম পছন্দ করে না। তার অনেক রাগ হচ্ছে তিথি আর আয়ানের একসাথে দেখে। আয়ানের চোখ মাঝে মধ্যে নদীর দিকে যাচ্ছে। আমার শরীর একটু খারাপ লাগছে, একটু রেস্ট নিতে চাই আমি। আয়ান, আপনাদের বাড়িতে কি ফাঁকা কোনো রুম আছে? তিথির সাথে আয়ানের এমন করে হেসে হেসে কথা বলা নদীর ভালো লাগছে না। নদীর এখন সকলের সাথে আড্ডা দিতে ভালো লাগছে না। নদীর মুখে অসুস্থতার কথা শুনে আয়ানের হুঁশ ফিরে আসে। আয়ান সকলের মধ্য থেকে উঠে নদীকে নিজের সাথে যেতে বলে। আয়ান সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে আর নদী তার পিছনে পিছনে। আয়ান নদীকে নিজের রুমে নিয়ে যায়। বর্তমানে এই রুম শুধু ফাঁকা আছে। বিয়ে বাড়িতে অনেক লোক থাকার কারণে প্রায় সকল রুমে অতিথিরা আছে, আর সেখানে নদী রেস্ট নিতে পারবে না। আয়ান নদীকে রেস্ট নিতে বলে ওর জন্য লেবুর শরবত নিয়ে আসে, এরপর নদীকে তা খেতে বলে। আয়ানের এমন কেয়ারিং নেচার দেখে নদীর বেশ ভালো লাগে। নদী একটু মুচকি হাসে। নদী, আপনি এখানে রেস্ট নেন, আমি নিচে যাই। আয়ানের নিচে যাওয়ার কথা শুনে নদীর মনে পড়ে সে হয়তো তিথির কাছে যাবে। আয়ান যেতে নিলে নদী তার হাত ধরে ফেলে। আয়ান কিছুটা অবাক হয়ে নদীর দিকে তাকিয়ে দেখে। আপনি এখানে অল্প সময় অপেক্ষা করুন আয়ান, আমি একটু রেস্ট নিতে চাই। নদীর কথা শুনে আয়ান অনেক অবাক হয়। নদী তাকে অপেক্ষা করতে বলছে, বিশ্বাস হচ্ছে না তার। আয়ান তাকিয়ে থাকে তার হাতের দিকে, যেখানে নদী টাচ করছে, যা দেখে আয়ানের মন ভালো হয়ে যায়। আয়ান গিয়ে নদীর পাশে বসে যায়। নদীর মাথায় হাত দিয়ে সেখানে হাত বুলাতে থাকে। আয়ানের এমন কাণ্ডে নদী বিরক্ত হয় না, বরং ওর কাছে ভালো লাগে। নদী 10 মিনিট রেস্ট নেয়। যতক্ষণ সে রেস্ট নেয় ততক্ষণ আয়ান ওর পাশে বসে থাকে। এরপর নদী আর আয়ান দুজনে আয়ানের রুম থেকে বেরিয়ে আসে। অন্যদিকে তিথি আয়ানকে খুঁজে যাচ্ছে, কিন্তু আয়ান কোথাও নাই। রবিনের গায়ে হলুদ শুরু হয়ে যায়, সেখানে উপস্থিত হয় আয়ান আর নদী। রবিনের মা বাবা ওর গালে গায়ে হলুদ লাগিয়ে দেয়, এরপর আয়ান আর নদী একসাথে যায়। তারা দুজনে রবিনের গায়ে হলুদ দেয়। আয়ান আসার সময় হলুদের বাটি থেকে কিছুটা হলুদ নিয়ে আসে।
আয়ান নদীর পাশে এসে দাঁড়ায়, নদীর গায়ে তার হাতে থাকা হলুদ ছুঁয়ে দেয়। আয়ানের এমন কাজে নদী ভ্রুকুচকে আয়ানের দিকে তাকিয়ে দেখে। শুভ গায়ে হলুদ নদী। গায়ে হলুদ আমার না, বরং রবিন ভাই আর তিশা আপুর। ভবিষ্যতে আপনারও হতে পারে, সমস্যা নাই, তাই অগ্রিম হলুদ লাগিয়ে দিয়েছি। আয়ানের কথা শুনে নদী একটু হাসি দেয়। আয়ান সেটা দেখে বুঝতে পারে নদী ধীরে ধীরে তার প্রতি দুর্বল হচ্ছে। আয়ান অনেক খুশি হয় তারা একে অপরের সাথে কথা বলতে থাকে। তবে তাদের কথার মধ্যে হঠাৎ করে তিথির আগমন হয়। তিথি এসে আয়ানের হাত ধরে। আয়ান, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে কত মিস করেছি তুমি জানো? আই মিস ইউ আয়ান। তিথি, তুমি এমন করে কথা বলে যেন তুমি আয়ানের সাথে 10 বছর পর দেখা করলে। ওর সাথে তোমার প্রায় 10 মিনিট আগে দেখা হয়েছে, এর মধ্যে তুমি ওকে এত মিস করছো? নদীর চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে সে জেলাস। তিথিকে সেটা আয়ান বেশ ভালো বুঝতে পারে। আয়ানের কাছে বিষয়টা বেশ মজার লেগেছে। তবে নদীর কথা শুনে তিথির মুখ একদম ছোট হয়ে গেছে। তবে আয়ান চায় নদী যাতে জেলাস ফিল করাতে চায়। আরে নদী, আপনি তিথির সাথে এমন করে কেন বলছেন? আর সত্যি বলতে তিথি, আমি তোমাকে অনেক মিস করছি। তুমি যদি না থাকো তাহলে আমার ভালো লাগছে না। আয়ানের কথা শুনে তিথি খুশি হয়ে যায়। অপরদিকে নদী আয়ানের দিকে রাগী চোখে তাকায়। আয়ানের অনেক মজা লাগছে নদীকে এমন জেলাস ফিল করাতে পেরে। আয়ানের হাতে থাকা তিথির হাত আয়ান শক্ত করে ধরে। নদী শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়ান আর তিথির একসাথে কথা বলা, গায়ে হাত দেওয়া সব দেখছে। নদীর অনেক বিরক্ত আর রাগ লাগছে তিথির আর আয়ানকে দেখে। নদী নিজের হাত মুঠো করে নেয়। অন্যদিকে আয়ান তিথির সাথে কথা বলছে আর নদীর দিকে তাকিয়ে দেখে যাচ্ছে। নদী যে এখন কতটা রেগে আছে সেটা আয়ান ভালো করে বুঝতে পারছে। আয়ান নিজের মনে মনে শয়তানি হাসি দেয়। নদীকে জ্বালাতে পেরে তার বেশ মজা লাগছে। আয়ান আর তিথি অনেক সময় ধরে কথা বলে, যা নদী খেয়াল করে। বিয়ে বাড়িতে অনেক কাজ থাকে, যার জন্য আয়ান বিজি হয়ে যায়। তিথির সাথে কথা বলার সময় আর হয় না তার। তিথি বাধ্য হয়ে তার কাজিনদের কাছে ফিরে আসে। সেখানে নদীও উপস্থিত ছিল। নদী আর আয়ানের সাথে কোনো কথা বলে না, বেশিরভাগ সময় তিথির সাথে কথা বলে। এখন সকলের বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে গেছে, কালকে বিয়ে, তাই সবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। আয়ান তিথিকে বিদায় জানিয়ে দেয়। নদী এখনো গাড়িতে উঠে নাই। নদী সবার পিছনে দাঁড়িয়ে আছে। আয়ান সেখানে যায়। আয়ান নদীর কাছে দাঁড়ায়। নদী কোনো কথা বলে না। আচ্ছা নদী, তিথিকে আপনার কেমন লাগে? মানে আমার সাথে তিথিকে কেমন মানাবে? বড় ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তাই এখন নিজেও বিয়ে করতে চাই। আপনার সন্ধানে যদি তিথির মতো এমন সুন্দরী বুদ্ধিমতী মেয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। আয়ানের কথা শুনে নদীর অনেক রাগ হয়। তিথিকে আয়ানের এত পছন্দ হয়েছে যে ওর মতো মেয়েকে বিয়ে করতে চায় সে। তিথি মেয়ে হিসেবে যথেষ্ট ভালো, সুন্দরী, মডার্ন, সব মিলিয়ে আপনার সাথে দারুণ মানাবে। আপনি তিথির মতো কাউকে না খুঁজে তিথিকে বিয়ে করে নেন। দুজনকে একসাথে দারুণ মানাবে, পারফেক্ট কাপল হবেন। নদীর কথা শুনে আয়ান হাসে। এরপর নদী রাগ করে চলে যেতে চায়, তখন আয়ান ওর হাত ধরে ফেলে। নদী থেমে যায়। আয়ান নদীকে নিজের কাছে নিয়ে আসে। নদী আর আয়ান পিছনে থাকার কারণে ওদের উপর কারো দৃষ্টি পড়ে নাই। নদী, এত রাগ কেন করছেন আমার উপর? আর তিথির সাথে আমার জুটি সত্যি অনেক সুন্দর লাগবে। খুব তাড়াতাড়ি আপনার কাজিনকে আমি বিয়ে করব। নদী, আপনি কি চান আমি তিথিকে বিয়ে করি? অবশ্যই চাই। আপনাদের বিয়ের দাওয়াত খেতে চাই আমি। এখন আমার হাত ছাড়ুন, যেতে দেন আমাকে। যদি না যেতে দেয় তাহলে কি থেকে যাবেন আমার কাছে সারা জীবন? নদী, দেখুন, আমি আপনার তিথি না যে আমার সাথে সারা জীবন থাকতে যাব। হাত ছাড়ুন, কেউ দেখে ফেললে অন্য কিছু মনে করবে আয়ান। আয়ান নদীর কথা শুনে ওর হাত ছেড়ে দেয়। নদী সেখান থেকে দ্রুত পায়ে হেঁটে সামনের দিকে চলে যায়। আয়ান পিছনের দিকে তাকিয়ে নদীকে দেখে যাচ্ছে। সে সত্যি নদীকে মন থেকে ভালোবেসে ফেলেছে। নদী, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি ছাড়া এই আয়নের বউ অন্য আর কেউ হবে না। নদী সকলের সাথে গাড়িতে উঠে পড়ে। আয়ান সেখানে যায়। তিথি আয়ানকে বিদায় দেয়, কিন্তু আয়ানের দৃষ্টি এখনো নদীর উপর আছে। নদীও এবার আয়ানের দিকে তাকিয়ে দেখে দুই জোড়া চোখের মিলন ঘটে। নদীর সামনে থাকা জানালা বন্ধ করে ফেলে। গাড়ি নিজের গতিতে চলতে থাকে। আয়ান নদীর দিকে তাকিয়ে নিজের চোখ সরিয়ে ফেলে। যতদূর গাড়ি দেখা যায় ঠিক তত সময় অবধি সে গাড়ির দিকে তাকিয়ে থাকে। গাড়িতে সব কাজিনরা বসে আছে আর সবাই কথা বলছে, কিন্তু নদী চুপচাপ বসে আছে। নদীর পাশে তিথি বসে আছে। আচ্ছা নদী আপু, তোমার আয়নকে কেমন লাগে? আসলে আমার না আয়নকে অনেক পছন্দ হয়েছে। ওকে আমি বিয়ে করতে চাই। আয়ান, তোমার বেআইন হয়, ওর নাম্বার কি তুমি জোগাড় করে দিতে পারবে?
আমার কাছে আয়ানের নাম্বার নাই তিথি। আর তোমার যদি আয়ানকে এত পছন্দ হয় তাহলে ওকে প্রপোজ করে ভালোবাসি বলে দাও। আমার মনে হয় আয়ানও তোমাকে অনেক পছন্দ করে। নদীর মুখে আয়ান ও তিথিকে পছন্দ করে শুনে তিথি অনেক খুশি হয়ে যায়। তবে নদী একটা দীর্ঘশ্বাস ফেলে বসে থাকে। তার মনে অনেক কষ্ট হচ্ছে। আয়ানকে সে কখনো ভালোবাসতে চায় নাই, কিন্তু কি করবে, আয়ানের সকল বিষয় তাকে মুগ্ধ করছে। আয়ানের সুন্দর করে কথা বলা, নদীর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা, সবকিছু নদীর ভালো লেগেছে। নদী নিজের মনকে বোঝায় তার পরিবার কখনো আয়ান আর তার বিয়ে দিবে না, অসম্ভব। আর নদী আয়ানের থেকে সিনিয়র সমাজের মানুষ বিষয়টা ভালো করে দেখবে না, সেটা। আয়ান যেহেতু তিথিকে ভালোবাসে, তাই আয়ানের বিয়ে তিথির সাথে হওয়া উচিত। গাড়ি অল্প সময়ের মধ্যে নদীর বাড়িতে পৌঁছে যায়। তিশার বিয়ের জন্য সকল কাজিনরা এসেছে, তাই নদীর বাড়িতে সবাই থাকবে। নদী গাড়ি থেকে নেমে নিজের ঘরে চলে যায়। সেখানে গিয়ে দেখে তিশা রবিনের সাথে কথা বলছে। নদী তিশাকে বিরক্ত না করে ওয়াশরুমে চলে যায়। এরপর ফ্রেশ হয়ে আসে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে। আচ্ছা, তিথি কি তার চেয়েও বেশি সুন্দরী? আয়ান কেন তিথিকে এত পছন্দ করে? তিশা দেখে নদী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সময় ধরে দেখে যাচ্ছে, যা দেখে তিশা অবাক হয়। নদী, এত সময় ধরে আয়নার সামনে দাঁড়িয়ে কি দেখছো? তিশার কথা শুনে নদী পিছন ফিরে তাকায়। আচ্ছা আপু, আমি দেখতে কি অসুন্দর? আমার চেহারা কি অনেক খারাপ? না, তোকে দেখতে খারাপ লাগবে কেন, বরং ভালো লাগছে। আর তোর শরীর একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। নদী নিজের বোনের কথা শুনে আয়নার দিকে আবার তাকিয়ে দেখে ভালো করে। এরপর রাতে তারা একসাথে ঘুমিয়ে যায়। বিয়ে বাড়িতে অনেক মানুষ থাকার কারণে তিশা আজকে নদীর সাথে ঘুমাবে। রাত প্রায় 12টা। তিশা ঘুমিয়ে আছে, কালকে তার বিয়ে। সারা রাত জেগে থাকলে চোখের নিচে কালি পড়ে যাবে, কিন্তু নদীর চোখে ঘুম নাই। সে বিছানায় ছুঁয়ে এপাশ ওপাশ করতে থাকে। নদী অনেক সময় ধরে চেষ্টা করার পরও ঘুম আসে না, তাই সে বিছানা থেকে উঠে ব্যালকনিতে যায়। বাড়ির সকলে প্রায় ঘুমিয়ে পড়েছে, নীরবতা কাজ করছে সব জায়গায়। নদী ব্যালকনি দিয়ে বাইরের আকাশ দেখতে থাকে। কি সুন্দর চাঁদ উঠেছে। নদী আয়ানের কথা মনে পড়ে। সত্যি কি তার আর আয়ানের বিয়ে হওয়া কখনো সম্ভব না? আয়ান, আমি জানি না, আমার মনে আপনার জন্য কেমন অনুভূতি গড়ে উঠেছে। তবে একটা কথা জানি, আপনাকে অন্য কারোর সাথে দেখতে আমি পারবো না। আমার অনেক কষ্ট হবে আয়ান, যদি আপনি তিথিকে বিয়ে করেন। নদী নিজের মনের কথা রাতের আকাশের দিকে তাকিয়ে বলে। এরপর অনেক সময় ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের নিস্তব্ধতা অনুভব করে। কিন্তু কালকে বিয়ে বাড়িতে অনেক কাজ আছে, যার জন্য রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া অনেক জরুরি। নদী ব্যালকনি থেকে চলে যায়, আবার নিজের রুমের বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আয়ানের কথা ভাবতে থাকে। সারা রাত নদীর স্বপ্ন জুড়ে শুধু আয়ান ছিল। সকালে ঘুম থেকে উঠে নদী রেডি হয়ে নিচে যায়। বিয়ে বাড়িতে অনেক লোক। সকালের খাওয়া দাওয়া শেষ করে তিশাকে সাজানোর জন্য মেকআপের লোক আসে। তিশাকে সুন্দর করে বউ সাজিয়ে দেয়। তিশাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। নদীও একটা লাল শাড়ি পরে হালকা সাজে। দুপুরের দিকে বরের গাড়ি চলে আসে। রবিনকে গাড়ি থেকে নেমে গেটের কাছে আসে। আয়ানও সাথে আসে। তিথি আর তার কাজিনরা বরের গেটের সামনে দাঁড়িয়ে টাকা তুলে। তবে নদী দূরে দাঁড়িয়েছিল, তার চোখ চায় আয়ানের দিকে। আয়ানকে দেখতে বর্বর লাগছে, কারণ রবিন আর আয়ান দুই ভাই একরকম ড্রেস পরেছে। আয়ান গেটে সকলের টাকা পরিশোধ করে ভিতরে ঢুকে। তার চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা নদীর দিকে। আয়ান নদীর সাথে কথা বলতে চায়, কিন্তু সেটা সম্ভব হয় নাই, কারণ তার সাথে এখন রবিন সহ আরও অনেক মানুষ আছে। আয়ান নদীর দিকে তাকিয়ে চলে যায়। এরপর নদীও সেখান থেকে চলে যায়। সকল কাজিনরা মিলে বরের সাথে অনেক মজা করে, কিন্তু নদী নিজের রুমে বসে আছে। আয়ানের চোখ নদীকে অনেক সময় ধরে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও নদীর কোনো দেখা নাই। কিন্তু বিয়ে বাড়িতে অনেক মানুষ থাকার কারণে নদী নিজের রুমে বেশি সময় থাকতে পারে নাই। নদী সিঁড়ি দিয়ে যখন নিচে নামতে যাবে, তখন হঠাৎ করে ওর সামনে আয়ান চলে আসে। হঠাৎ করে আয়ানকে সামনে আসতে দেখে নদী চমকে যায়। নদী যখন পড়ে যেতে চায়, তখন আয়ান ওকে ধরে ফেলে। নদী নিজের চোখ বন্ধ করে ফেলে। নদী নিজের চোখ খুলে দেখে তার সামনে আয়ান দাঁড়িয়ে আছে। তার হাত শক্ত করে ধরে রেখেছে। আয়ান নদীকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। এখন যদি এই সিঁড়ি দিয়ে পড়ে যেতেন তাহলে হাত পা ভেঙে যেত আপনার। নদী, পরে আমার আর তিথির বিয়ের দাওয়াত কি করে খাবেন আপনি? আয়ানের মুখে তার আর তিথির বিয়ের কথা শুনে নদী নিজের হাত আয়ানের থেকে ছাড়িয়ে নেয়। নদী নিজেকে ঠিক করে আয়ানের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। টেনশন করবেন না আয়ান, এই নদীর পা কেন, যদি মাথাও ভেঙে যায় তবুও আপনার বিয়ে সে খাবে। আর শুনুন, বাড়ি থেকে আমার বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে।
যদি আপনার কোনো বন্ধু অবিবাহিত থাকে তার ফোন নাম্বার দিবেন আমাকে। যদিও একটু আগে আপনার বন্ধুর মধ্যে থেকে একজন আমাকে অনেক পছন্দ হয়েছে, তার সাথে একটু প্রেম করতে চাই আমি। একটু সাহায্য করবেন আয়ান? নদীর মুখে অন্য পুরুষের কথা শুনে আয়ানের রাগে শরীর জ্বলে যায়। ইচ্ছে করছে নদীকে খুন করে ফেলতে, কিন্তু নদীকে সে বড্ড বেশি ভালোবাসে, তাকে খুন করতে পারবে না সে। কোনো ছেলেকে আপনার পছন্দ হয়েছে? আর কি আছে ওর মধ্যে যা দেখে আপনার ওকে ভালো লেগেছে? আপনার যেমন তিথিকে পছন্দ হয়েছে, আমারও অন্য একজন ছেলেকে পছন্দ হয়েছে। তবে যাই বলেন, আপনার বন্ধু কিন্তু অনেক সুন্দর। আয়ানের সাথে কথা শেষ করে নদী সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। আয়ান সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছে আর ভাবতে থাকে নদী কোন ছেলেকে পছন্দ হয়েছে। আয়ানের বন্ধুদের মধ্যে আয়ানের চেয়ে সুদর্শন কেউ নাই, তাহলে নদীর পছন্দের মানুষ কে? আয়ানের ভাবনার মাঝে আয়ানকে ডাক দিয়ে নিয়ে যায় তিথি। আয়ান আবারও বিয়ের আসরে উপস্থিত হয়, আর নদীর কাজিনরা সবাই জামাইয়ের খাবার নিয়ে আসে। নদী এবার সব দায়িত্ব নেয়, যদিও সে আয়ানের সাথে বেশি একটা কথা বলে না। নদী আয়ানের সব বন্ধুদের সাথে অনেক সুন্দর করে কথা বলে তাদের সাথে মজা করে। আয়ান যদিও নদীকে জালাস ফিল করার জন্য তিথির সাথে কথা বলে, তবে নদী আয়ানের দিকে ফিরেও তাকায় না, যেটা দেখে আয়ানের অনেক রাগ হয়। কিন্তু সবার সামনে নিজের রাগ সে প্রকাশ করতে পারে না। সময় কেটে যায়, বিয়ে হয়ে যায় রবিন আর তিশার। এখন রাত হয়ে গেছে, যার জন্য বরের লোক তিশাকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। তিশার মা বাবা নদী তিশার জন্য অনেক কান্না করে, কিন্তু মেয়েকে যেহেতু বিয়ে দিয়েছে তাই শ্বশুরবাড়ি অবশ্যই পাঠাতে হবে। তবে তিশার সাথে তার শ্বশুরবাড়ি যাবে নদী আর তিথি। তিথি গিয়ে রবিন আর তিশার গাড়িতে বসে যায়, কারণ সেভাবে আয়ানও নিশ্চয় এই গাড়ি দিয়ে যাবে। কিন্তু বরের গাড়িতে বেশি জায়গা না থাকার কারণে নদী আর আয়ান অন্য গাড়িতে যায়, যা দেখে তিথির অনেক রাগ হয়, কিন্তু সে কি করবে। আয়ান আর নদী এক গাড়ি করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। নদী আয়ানের পাশের সিটে বসে জানালার কাঁচ খোলা। আয়ান একটু পরপর নদীর দিকে তাকিয়ে দেখে, কিন্তু নদী বাহিরের পরিবেশ দেখতে অনেক বিজি, তাই আয়ানের দিকে সে আর দেখে না। আয়ান বুঝতে পারে নদী হয়তো তার উপর রাগ করেছে। নদী বুঝতে পারে আয়ান তার দিকে বারবার তাকিয়ে দেখছে। আয়ান, ভালো করে গাড়ি চালান। যদি জীবনে বেঁচে থাকেন তাহলে অনেক সুন্দরী মেয়ে দেখতে পাবেন। নদী, এই আয়ান তো আর তার জীবনে কোনো সুন্দরী মেয়েকে দেখতে চায় না, কারণ আমার এই দুই চোখে শুধু একজন মানুষ, আর সে আর কেউ না, নদী আপনি। আয়ানের কথা শুনে নদী একটু হাসে, এরপর শান্ত হয়ে বসে থাকে। আয়ান গাড়ি চালাতে থাকে, অন্যদিকে তিথি বিয়ের গাড়িতে বসে আছে। তার এখন রাগ হচ্ছে নিজের উপর, কেন যে সে আগেই এই গাড়িতে উঠে বসেছে। আয়ানের সাথে এক গাড়িতে যেতে পারলো না, এখন তার মন খারাপ করছে আয়ানের জন্য। গাড়ি অল্প সময়ের মধ্যে আয়ানের বাড়িতে পৌঁছে যায়। আয়ান গাড়ি পার্ক করে। আয়ান গিয়ে নদীর গাড়ির দরজা খুলে দেয়। নদী বের হয়ে আসে। তিশা আর রবিনের গাড়ি অনেক আগে পৌঁছে গিয়েছিল। তিশাকে গাড়ি থেকে নামায়। সকলে নতুন বউকে দেখে আসে। নদী পাশে দাঁড়িয়ে আছে, আয়ান তার ভাইয়ের কাছে আছে। দিদি অনেক সময় ধরে আয়ানের সাথে কথা বলার চেষ্টা করছে, তবে আয়ান তাকে ইগনোর করে। রাত হয়ে যায়। রবিন আর তিশার বাসর ঘর সাজানো হয়েছে, সেখানে তাদের পাঠানো হয়। আয়ানের বাড়িতে উপস্থিত সকল কাজিনরা ছাদে বসে আনন্দ করছে। তারা সকলে সিদ্ধান্ত নেয় তারা একটা গেম খেলবে। নদী এক পাশে দাঁড়িয়ে আছে, সেখানে আয়ান আসে। নদী, কি দেখছেন আপনি? রাতের আকাশ দেখছি। আয়ান আর নদী কথা বলতে থাকে, তখন তিথি আয়ানকে ডাক দেয়। তিথির ডাক শুনে নদী বিরক্ত হয়, তবুও সে যায়। সকল কাজিনরা গেম খেলা শুরু করে। গেম হবে কাপল গেম। গেম শুরু হয় প্রথমে তিথির কাগজে নাম আসে একটা ছেলের। তবে তিথি আয়ানের আশা করেছিল, কিন্তু তিথি বাধ্য হয়ে অন্য ছেলের সাথে গান গায়। গেম আবার শুরু হয়। এবার টার্ন আসে নদীর উপর। নদীর কাগজে ডান্স লেখা থাকে, আর তার সাথে কাপল হিসেবে থাকে আয়ান। সেটা দেখে আয়ান অনেক খুশি হয়। আর আমি নাচ করতে পারি না, আমার দ্বারা সম্ভব না নাচ করা। আর কাপল ডান্স আমি একদম পছন্দ করি না। নদী, কাগজে যেহেতু আমাদের ড্যান্স করতে বলেছে, এখন করতে হবে। চলুন একসাথে কাপল ড্যান্স করা যাক। আয়ান আর নদী উঠে যায়, তারা দূরে যায়। সবাই তাদের জন্য হাততালি দিচ্ছে। আয়ান এক পা এগিয়ে যায় নদীর দিকে। নদীর হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। নদী চমকে যায়, সে আয়ানের খুব কাছে চলে আসে। আয়ানের চোখের দিকে নদী তাকিয়ে দেখে, সে চোখে এক অদ্ভুত মায়া হাঁটছে, যে মায়ায় নদী হারিয়ে যেতে পারবে। নদীর হাত ধরে আয়ান তাকে ঘুরিয়ে দেয়। নদী শুধু আয়ানকে দেখে যাচ্ছে। আয়ান আর নদীর পিছনে ফোন থেকে গান বাজানো হচ্ছে। নদীকে পিছনের দিকে ঘুরিয়ে আয়ান ওর কাদের কাছে নিজের ঠোঁট নেয়। নদী কিছুটা চমকে যায়। আয়ান নদীর কাছে থাকার কারণে আয়ানের শ্বাস নদীর উপর পড়ছে। নদী নিজের চোখ বন্ধ করে নেয়। আয়ান আর নদীর ডান্স তিথি দেখে যাচ্ছে, তার ভীষণ রাগ হচ্ছে। তিথি
রাগে নিজের হাত শক্ত করে মুঠো করে নেয়। সে বুঝতে পারে যদি তার আয়ানকে যদি সে নিজের জীবনে চায় তাহলে নদীকে আয়ানের জীবন থেকে সরাতে হবে, যার জন্য তিথি নিজের মনের মধ্যে কিছু একটা কল্পনা করে নেয়। আয়ন শুধু তিথির থেকে তার পছন্দের জিনিস কেউ কখনো কেড়ে নিতে পারবে না, তুমিও না। আয়নের জীবন থেকে তোমাকে সারা জীবনের জন্য বিদায় নিতে হবে, কারণ আয়ান শুধু আমার। আয়ান আর নদীর ডান্স শেষ হয়, সবাই তাদের অনেক প্রশংসা করে, শুধু তিতির ছাড়া। আমার গেম শুরু হয়। আয়ানের গেম খেলার প্রতি কোনো মনোযোগ নাই, কারণ তার মন আর হৃদয় জুড়ে শুধু নদীর বসবাস। নদীও আয়ানের দিকে তাকিয়ে থাকে। রাত তখন 10টা। নদী আকাশের দিকে তাকিয়ে আছে। ছাদে এখন কেউ নাই, সবাই খাবার খেতে গেছে। রাতের আকাশ দেখা নদীর অনেক পছন্দ। প্রায় প্রতি রাতে সে একা বসে আকাশের দিকে তাকিয়ে নিজের মনে হাজারো কথা বলে। নদী যখন রাতের আকাশ দেখতে বিজি, তখন আয়ান তার পিছনে এসে দাঁড়ায়। খাবার খাওয়ার সময় প্রায় সকলে উপস্থিত ছিল, শুধু নদী ছাড়া, যার জন্য আয়ান নদীকে খুঁজতে ছাদে আসে। ছাদে নদীকে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে আয়ান আর কিছু বলে না। নদী, হঠাৎ করে পিছন থেকে আয়ানের কণ্ঠ শুনে নদী পিছন ফিরে তাকিয়ে দেখে আয়ান দাঁড়িয়ে আছে। নদী নিজের মুখে একটা মিষ্টি হাসি বজায় রেখে আয়ানকে জিজ্ঞেস করে, আয়ান, আপনি এখানে কিছু বলবেন? নিচে সকলে খাওয়া দাওয়া করছে, আপনি যাবেন না নদী? সঠিক সময়ে খাবার না খেলে আপনার শরীরে ক্ষতি হতে পারে। চলেন নিচে যাই। আপনি যান নিচে, আমার ভালো লাগছে না এখন খাবার খেতে, মাফ করে দেন। আয়ান নদীর কথা শুনে নিচে চলে যায় না, বরং সে নদীর সামনে চলে আসে। আয়ান কখনো সেরকম করে রাতের আকাশ দেখে নাই, তার পছন্দ না, কিন্তু আজকে নদীর সাথে এখানে দাঁড়িয়ে থাকতে তার ভালো লাগছে। নদী, রাতের আকাশে কি এমন দেখেন প্রতিদিন? এখানে শুধু একটা চাঁদ আর তারা ছাড়া কিছুই নাই। রাতের আকাশের সৌন্দর্য শুধু নীরবে থাকা মানুষ পছন্দ করে। জানেন, আকাশে হাজার হাজার তারা আছে, কিন্তু চাঁদ শুধু একটা। আমাদের জীবনেও আশেপাশে হাজার হাজার মানুষ আছে, কিন্তু তুমি জীবনের অনেক পরিস্থিতিতে আমরা একা হয়ে যাই। প্রকৃতির প্রতিটা বস্তুর সাথে আমাদের জীবনের একটা সম্পর্ক আছে। ঠিক বলেছেন নদী, কিন্তু সবসময় নীরবে বা চুপচাপ থাকা ঠিক না। জীবন একটাই, সেখানে এনজয় করা উচিত। জীবনের প্রতিটা মানুষের ভাবনা আলাদা, চিন্তা ভাবনার ধরনও আলাদা হবে। তবে জীবন অনেক সুন্দর যদি জীবনকে সঠিক করে উপভোগ করা যায়। নদী আর আয়ান আকাশের দিকে তাকিয়ে থাকে, তবে চাঁদের আলোয় নদীকে ভীষণ সুন্দর লাগছে আয়ানের কাছে। আয়ান চাঁদ দেখা বাদ দিয়ে নদীর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। সত্যি মেয়েটা অদ্ভুত সুন্দর। প্রথম দিন থেকে আয়ান নদীকে দেখছে, কিন্তু তার চোখে তৃপ্তি মেটে নাই। মনে হয় হাজার হাজার বছরের নদীর প্রতি থাকা মুগ্ধতা আয়ানের কখনো কমবে না। প্রায় 2 ঘন্টা পরে আয়ান আর নদী নিচে নেমে আসে। তারা একসাথে বসে খাবার খেয়ে নেয়। নদী নিজের রুমে যায় ঘুমানোর জন্য। আজকে তার সাথে তিথিও থাকবে। নদী রুমে এসে দেখে তিথি রাগ করে বসে আছে। নদী কোনো কথা না বলে ওয়াশরুমে চলে যায়। নদী ফ্রেশ হয়ে বের হয়ে আসে, এরপর বিছানায় গিয়ে বসে যায়। তিথি নদীকে দেখে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। নদী, তুমি আমার আয়নের থেকে দূরে থাকো। নদী হঠাৎ করে তিথির মুখে এমন কথা শুনে অবাক হয়। তার চেয়ে বেশি অবাক হয় আমার আয়ান কথাটা শুনে। তিথি, আয়ান তোমার কবে থেকে হয়েছে? আমার জানা মতে আয়ানের সাথে তোমার কোনো প্রেমের সম্পর্ক নাই, তবে ও তোমার স্বামীও না। তাহলে আয়ান তোমার কি করে হয় তিথি? নদী, তুমি কিন্তু অতিরিক্ত কথা বলছো। আয়নকে আমি পছন্দ করি, ও আমাকে পছন্দ করে। আর তুমি না সেদিন বললে আয়ন আমাকে ভালোবাসে। আয়ান যদি তোমাকে ভালোবাসে তাহলে তুমি আয়ানকে প্রপোজ করে দাও। রাজি থাকলে আয়ানকে তুমি বিয়ে করে ওর বউ হয়ে যাও। আর এই নদী কখনো অন্য কারো জিনিসের দিকে নজর দেয় না। নদীর যোগ্য জবাব দেয়, তিথির রাগে ফুঁসতে থাকে। নদী জানে তিথি আয়ানকে তার কাছ থেকে কেড়ে নিতে চাইবে। যদি আয়ান তার ভাগ্যে থাকে তাহলে আয়ান তার হবে। নদী আর কোনো চিন্তা না করে ঘুমিয়ে পড়ে। সারাদিনের বিয়ের অনুষ্ঠানের জন্য সে কোনো বিশ্রাম নিতে পারে নাই। সকাল হয়ে যায়। আজকে রবিন আর তিশার বউ ভাত। সকাল থেকে রান্না করা শুরু হয়ে গেছে। আয়ানও কাজে বিজি হয়ে গেছে। নদী নিজের রুমে দাঁড়িয়ে আছে। এখন সে রেডি হয়ে তার বোনের কাছে যাবে। পার্লার থেকে লোক সাজাতে আসবে তিশাকে। নদী রেডি হয়ে নিচে যায়, সেখানে সে আয়ানকে দেখতে পায়। নদী আয়ানের সাথে কোনো কথা না বলে চলে যায় তিশার রুমে। নদীর এমন ব্যবহারে আয়ান একটু অবাক হয়, তবে সে আবারও নিজের কাজে বিজি হয়ে যায়। নদীর সিঁড়ি দিয়ে উপরে উঠে তিশার রুমে চলে যায়। তিশা নিজের রুমে বসেছিল, তাকে অনেক মানুষ দেখতে এসেছে। আপু, তুমি এখনো রেডি হও নাই কেন? কত বেলা হয়ে গেছে, অনুষ্ঠান এবার শুরু হয়ে যাবে তো।
নদী, এখনই রেডি হয়ে যাব। আচ্ছা, আম্মু আব্বুর সাথে কি তোর কথা হয়েছে? তারা কি ফোন করেছিল? না, করে নাই। প্রায় 10 মিনিট পর তিশাকে সাজসজ্জার জন্য পার্লার থেকে লোক আসে। নদী তার বোনের কাছে বসে থাকে। সেখানে তিশাকে সাজিয়ে দিচ্ছে সবাই। নদী নিজেও একটু সাজগোজ করে নেয়। এরপর সে তিশার রুম থেকে বেরিয়ে যায়। নদী রুম থেকে বের হয়ে নিচে আসে, তখন ওর সাথে দেখা হয় আয়ানের। নদী কোনো কথা না বলে চলে যেতে চায়, ঠিক তখন আয়ান ওর হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। আয়ানের করা প্রথম টাস্ক ছিল এটা। সে নদীকে নিয়ে নিজের রুমে চলে যায়। নদী আয়ানের থেকে নিজের হাতের বাঁধন মুক্ত করার চেষ্টা করে, কিন্তু আয়ান অনেক শক্ত করে নদীর হাত ধরে রেখেছে। আয়ান নদীকে নিজের রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর নদীর কাছে আসে। নদী, কি সমস্যা? আপনার আমার সাথে কথা কেন বলছেন না? সকাল থেকে আমাকে ইগনোর কেন করছেন? আমি কি কিছু করেছি? আয়ান, আমি কি একবারও বলেছি আপনি কিছু করেছেন? আর সকাল থেকে আপনি অনেক কাজে বিজি ছিলেন, যার জন্য আপনাকে বিরক্ত করতে চাই নাই। সত্যি কি আপনি আমাকে বিরক্ত করতে চান নাই, না আপনি আমার উপর রাগ করেছেন? আমি যদি আপনার প্রতি রাগ করি তাতে কি আর যায় আসে আপনার? আর আয়ান, আপনি আমার জীবনে এত গুরুত্বপূর্ণ কোনো মানুষ না যার সাথে কথা না বললে আমি থাকতে পারবো না। তো নিজের কাজ করেন আর আমাকে বিরক্ত করা বন্ধ করেন। এই কথার মানে কি নদী? আপনার জীবনে কি আমার কোনো গুরুত্ব নাই? না। নদী সামান্য কথাটা বলে চলে যায় আয়ানের রুম থেকে। আয়ান তাকিয়ে থাকে নদীর দিকে, তার ভীষণ রাগ হচ্ছে। কেন নদী তার সাথে এমন ব্যবহার করে সব সময়? নদী কি বুঝতে পারে না আয়ান যে তাকে ভালোবাসে? না বুঝে ও আয়ানকে কষ্ট দেওয়ার জন্য এমন করে। আয়ান ঠিক করে যে সে নদীর সাথে আর কথা বলবে না। নদী যেহেতু তার কথা শুনে বিরক্ত হয়, তাই নদীকে নিজের জীবন থেকে মুক্তি দিবে সে। আয়ান নিজের মনে মনে বলে, নদী, আপনাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আপনি তা বোঝার চেষ্টা করেন নাই। যেহেতু আপনার জীবনে আমার কোনো গুরুত্ব নাই, তাই আপনার থেকে দূরে থাকা উচিত আমার। হয়তো আপনি আমার ভালোবাসা হয়ে সারা জীবন থেকে যাবেন, কিন্তু ভাগ্য জুড়ে না। আয়ান নিজের মনে মনে কথাটা বলে ওয়াশরুমে চলে যায়, আর চোখে মুখে পানি দেয় তার। এরপর বাইরে এসে ফ্রেশ হয়ে রুম থেকে চলে যায়। অন্যদিকে নদী আয়ানের রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে যায়। নদী জানে আয়ানের সাথে তার বিয়ে বা সংসার কখনো সম্ভব না, তাই সেই নিয়ে স্বপ্ন দেখাও তার উচিত না। আয়ানের জন্য তিথি ঠিক আছে, নদী না। বউ ভাতের অনুষ্ঠান শুরু হয়ে যায়। আয়ান আর নদীর সামনে একবারও আসে নাই, বরং ওর থেকে দূরে দূরে থেকেছে। দুপুর 2টা বেজে গেছে। নদীর অনেক খিদা লেগেছে, তাই সকলের সাথে সে খাবার খেতে যায়। বউ ভাতের অনুষ্ঠানের সকল অতিথির খাওয়া দাওয়ার দায়িত্ব আয়ান আর তার বন্ধুরা নেয়। নদী টেবিলে গিয়ে বসে আয়ান খাবার নিয়ে আসে। নদী একবার আয়ানের দিকে তাকিয়ে দেখে। আয়ান নদীর চোখের দিকে তাকায় না, সে খাবার পরিবেশন করে চলে যায়। নদীর কাছে আয়ানের ব্যবহার একটু অন্যরকম লাগে। তার মনের মধ্যে কষ্ট হয়, কিন্তু নদী সেটা প্রকাশ করে না। সকলের সাথে খাওয়া শুরু করে। নদীর সাথে তিথিও খাবার খেতে আসে, আয়ান তাকেও খাবার দেয়। যদিও আয়ান তিথির সাথে বেশি কথা বলে নাই। তিথি অনেকবার আয়ানের সাথে কথা বলার চেষ্টা করেছে। আয়ান শুধু হুম আর না ছাড়া কোনো জবাব দেয় না। সবাই খাওয়া দাওয়া শুরু করে। আয়ান আর এখানে আসে না, বরং তার সাথে থাকা অন্য বন্ধুদের খাবার দিতে বলে। নদী নিজের খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে উঠে চলে যায়। দিশা আর রবিনের বউ ভাতের অনুষ্ঠান শুরু হয়। সকলে তাদের সাথে ছবি তুলতে বিজি। নদী তার বোনের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে, যাতে তাদের ছবি তুলতে কোনো সমস্যা না হয়। নদীকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ান তার আশেপাশেও আসে না, বরং যথাসম্ভব সে এই জায়গা থেকে দূরে থাকে। অনুষ্ঠান শেষ হলে তিশা আর রবিনকে তার বাসায় নিয়ে আসা হয়। আয়ানও যাবে ওই বাড়িতে, তাই সামনে সিটে আয়ান আর নদী বসে আছে, আর পিছনে তিশা আর রবিন। আয়ান শান্ত হয়ে ড্রাইভ করে যাচ্ছে। তার সাথে যে নদী বসে আসে সে বিষয়ে তার কোনো খেয়াল নাই। নদী জানালা দিয়ে রাতের আকাশ দেখেছিল, তবে মাঝে মধ্যে তার চোখ যায় আয়ানের দিকে, কিন্তু আয়ান একবারও ফিরে তাকায় না নদীর দিকে। নদী বুঝতে পারে আয়ান তাকে ইগনোর করছে। সকালের বলা কথা নিয়ে মনে হয় রাগ করেছে। নদী পেছনে তাকিয়ে দেখে রবিন আর তিশা ঘুমিয়ে পড়েছে। আসলে সারাদিন এত টায়ার্ড ছিল তারা, যার জন্য গাড়িতে ঘুমিয়ে পড়েছে। নদী আয়ানকে কি বলবে সেটা বুঝতে পারে না। সে শুধু আয়ানের দিকে বারবার তাকিয়ে দেখতে থাকে। গাড়ি ড্রাইভ করার সময় নদীর এমন করে তাকিয়ে থাকার কারণে আয়ান অনেক বিরক্ত বোধ করে। নদী, কি করছেন? এতবার আমার দিকে তাকিয়ে কি দেখছেন? আপনার জন্য আমি ড্রাইভ করতে পারছি না। এখন কি আপনি চান আপনার জন্য গাড়ির অ্যাক্সিডেন্ট হোক? আয়ানের ধমক শুনে নদী নিজের চোখ সরিয়ে ফেলে আয়ানের থেকে। তবে নদীর অনেক কষ্ট হয়, কারণ আজকে প্রথম আয়ান তাকে বকা দিয়েছে, তার সাথে খারাপ ব্যবহার করেছে, উঁচু গলায় কথা বলেছে। সরি, আমি বুঝতে পারি নাই। আপনি বিরক্ত হবেন। ঠিক আছে, আর আমার দিকে এমন করে তাকিয়ে দেখবেন না। কোনো অচেনা নারী আমার দিকে তাকিয়ে থাকবে, সেটা আমি পছন্দ করি না।
আমি আপনার কাছে অচেনা নারী আয়ান। তাহলে কি আপনি আমার পরিচিত কেউ নদী? আয়ানের কথার জবাব নদী দেয় না, বরং সে নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। নদী বাহিরে তাকিয়ে শান্ত একটা নিঃশ্বাস নেয়। আয়ানের মুখে অপরিচিত কথাটা শুনে নদীর অনেক কষ্ট হচ্ছে। আয়ানের এমন ব্যবহার নদী কখনো আশা করে নাই, তাই তার ভীষণ খারাপ লাগছে। আয়ান আর নদীর সাথে কোনো কথা বলে নাই, সে শুধু নিজের ড্রাইভিং করার মধ্যে মনোযোগ দেয়। গাড়ি খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তিশার বাড়িতে। সকলে তাদের জন্য সেখানে অপেক্ষা করছে। আয়ান ঘুমন্ত তিশা আর রবিনকে ডাক দেয়। তারা ঘুম থেকে উঠে গাড়ি থেকে নেমে আসে। আয়ান আর নদী বাড়ির ভিতরে ঢুকে যায়। নদী ফ্রেশ হতে নিজের রুমে চলে যায়, আর আয়ানকে গেস্ট রুমে থাকতে বলে নদীর মা। আয়ান গেস্ট রুমে চলে যায়। সেখানে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে নিজের ফোন বের করে ভিডিও দেখতে থাকে। তিথি এতক্ষণ অন্য গাড়িতে ছিল, যার জন্য তার বাড়িতে পৌঁছতে দেরি হয়ে। তিথি বাড়ি ফিরে জানতে পারে আয়ান গেস্ট রুমে, তাই তিথি সেখানে যায়। তিথি আয়ানের রুমে গিয়ে দেখে আয়ান সেখানে বসে ফোনে ভিডিও দেখছে। আয়ান, রুমের ভিতর আসতে পারি? রুমের বাইরে কোনো মহিলা মানুষের কণ্ঠ শুনে আয়ান তাকিয়ে দেখে তিথি দাঁড়িয়ে আছে। তিথিকে দেখে আয়ানের মুড খারাপ হয়ে যায়। হুম। আয়ান ছোট করে হ্যাঁ সূচক সম্মতি দেয় তিথিকে রুমের ভিতরে আসার জন্য। তিথি আয়ানের কথা শুনে রুমের ভিতরে আসে, এরপর আয়ানের কাছে আসে। আয়ান, কি করছো তুমি? তুমি কি অন্ধ তিথি? দেখতে পারছো না যে ফোন দেখছি? এখন আমাকে বিরক্ত না করে দয়া করে রুম থেকে বের হয়ে যাও। আয়ান, তুমি আমার সাথে এমন খারাপ ব্যবহার কেন করছো? দেখো তিথি, তোর সাথে কথা বলার কোনো মুড আমার নাই, তাই দয়া করে আমাকে বিরক্ত না করে রুম থেকে বের হও। পরে তোমার সাথে কথা বলবো আমি। কিন্তু আয়ান। আয়ান আর তিথির কোনো কথা শুনে না, সে তিথিকে রুম থেকে বের করে দেয়। এরপর বিছানায় শুয়ে আবার ফোন দেখায় বিজি হয়ে যায়। তিথি দরজার সামনে দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে। অন্যদিকে নদীও তার রুমে বসে আছে। আয়ানের এমন ব্যবহার করার জন্য তার অনেক খারাপ লাগে। আয়ান কি সত্যি নদীকে আর তার জীবনে চায় না? সে কি তিথিকে ভালোবাসে না? নদী সকালে আয়ানের সাথে খারাপ আচরণ করছে বলে আয়ান রাগ করছে। আয়ানের কথা নদী ভাবতে থাকে। তখন তার রুমে তিথি প্রবেশ করে। তিথি রুমে এসে নদীর হাত শক্ত করে ধরে নদীর দিকে তাকিয়ে দৃষ্টিতে তাকিয়ে বলে, নদী, তুমি আয়নের উপর কি জাদু করেছো? ও কেন আমার সাথে খারাপ ব্যবহার করছে? একটা কথা মনে রাখবে, আয়ন শুধু আমার, শুধু এই তিথির। আয়ন যদি আমার না হয় তাহলে সে অন্য কোনো নারীর হতে পারবে না। নদী তিথির হাত থেকে নিজেকে দূরে সরিয়ে দেয়। তিথি, তুমি কিন্তু এখন অতিরিক্ত করছো। আর আয়ানের ওপর আমি কোনো জাদু করি নাই। আয়ান কোনো ছোট বাচ্চা না যে আমি ওকে চকলেট দেখিয়ে নিজের কাছে নিয়ে আসবো। আয়ান যদি তোমাকে ভালোবাসে তাহলে তোমার সাথে খারাপ ব্যবহার সে কেন করবে? আয়ান আর তোমার মধ্যে কি হচ্ছে সেই বিষয়ে আমি জানি না, আর জানতেও চাই না। সো সব বিষয়ে আমাকে দেওয়া বন্ধ করো তিথি। আয়ান তোমাকে ভালোবাসে, যার জন্য সে আমার সাথে এমন খারাপ ব্যবহার করে। তুমি আয়নের জন্য যোগ্য না, আমি ওর যোগ্য। সো তুমি আয়নের জীবন থেকে সরে যাও, ওকে আমার হয়ে থাকতে দাও। তিথি, তুমি যদি জানো আয়ান আমাকে ভালোবাসে তাহলে তুমি কেন ওকে ভালোবাসতে চাও? আর আমি আয়ানের যোগ্য কারণ আমি যথেষ্ট শিক্ষিত আর মডার্ন। শুধু তোমার মতো এমন বেহায়া আর নির্লজ্জ না যে মানুষের খারাপ ব্যবহার করার পরও তার পেছনে পেছনে ঘুরবো। নদীর মুখে এমন কথা শুনে তিথি অপমানিত হয়। সে রেগে গিয়ে নদীকে থাপ্পড় দিতে চায়। নদী তখন তার হাত ধরে ফেলে। তিথি, ভুল করেও এই কাজটা করতে যাবে না, ঠিক আছে? এই নদী শান্ত থাকতে পছন্দ করে, তবে তার সাথে অন্যায় হলে প্রতিবাদও করতে জানে। আয়ান যদি তোমাকে ভালোবাসে তাহলে ওকে প্রপোজ করো। আয়ান যদি রাজি হয় তাহলে আমার কোনো অসুবিধা নাই। এখন বের হয়ে যাও আমার রুম থেকে, না হলে এইবার আমি না বরং তুমি থাপ্পড় খাবে আমার হাতে। নদী, তোমাকে আমি দেখে নিব। তিথির কথায় নদী কোনো রিয়াকশন দেয় না, বরং সে চলে যায়। নদী নিজের রাগকে শান্ত করে বিছানায় বসে যায়। তার ইচ্ছা করছে এখন তিথিকে খুন করে ফেলতে। আয়ান শুধু নদীর, আর সে আয়ানকে নিজের থেকে দূরে সরে যেতে দিবে না। যদি তার জন্য তিথিকে তাকে কষ্ট দিতে হয় তাও দিবে। আর আয়ান তিথিকে ভালোবাসে না। রাত হয়ে যায়, আয়ান আর নিজের রুম থেকে বের হয় না। তবে অনেক সময় রুমে থাকার কারণে আয়ানের এখন বিরক্ত লাগছে, যার কারণে আয়ান রুম থেকে বের হয়ে যায়। এই বাড়িতে একটা সুন্দর ছাদ আছে। আয়ান সিঁড়ি পেয়ে সেখানে যায়। তবে ছাদে গিয়ে আয়ান যা দেখে তাতে সম্পূর্ণ অবাক হয়ে যায় সে। সম্পূর্ণ ছাদ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। কোথাও কোনো মানুষ নাই। আয়ান দেখে ছাদে কেউ দাঁড়িয়ে আছে, সুন্দর করে লাল শাড়ি পরে আছে। আয়ান অনেক আগ্রহ নিয়ে সেই মহিলার কাছে যায়, পিছন থেকে তাকে ডাক দেয়। আয়ানের ডাক শুনে লাল শাড়ি পরা মেয়েটা তার দিকে তাকায়। তিথি,
তুমি এখানে? আর ছাদে এমন করে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছো কেন? আর ছাদে ফুল দিয়ে কে সাজিয়ে দিয়েছে তোমাকে? আয়ান, আমি ছাদে এসেছি তোমার জন্য। এই শাড়ি পরেছি তোমাকে দেখার জন্য, আর ছাদ সাজানো হয়েছে তোমার জন্য। আমার জন্য মানে তিথি? আয়ানের কথা শুনে তিথি তার মুখে একটু হাসি নিয়ে নিজের হাতে থাকা আংটি নেয়, এরপর হাঁটু গেড়ে বসে যায়। আয়ান, এমন করে হাঁটু গেড়ে প্রপোজ ছেলেরা করে, কিন্তু আমি জানি তুমি অনেক লাজুক। তুমি কখনো আমাকে ভালোবাসি কথাটা বলবে না, যার জন্য আমি তোমাকে নিজের মনের কথা বলছি। আমি তোমাকে অনেক ভালোবাসি আয়ান, তোমার সাথে সারা জীবন থাকতে চাই আমি। তুমি কি আমাকে বিয়ে করবে আয়ান? তিতির মুখে ভালোবাসি কথাটা শুনে আয়ান অবাক হয়ে যায়। সে কি বলবে তা বুঝতে পারে না। অন্যদিকে নদীর নিজের রুমে ভালো লাগছে না, তাই সে ছাদে যায় একা সময় কাটাতে। নদী দেখে তিতি হাঁটু গেড়ে আয়ানকে প্রপোজ করছে। সেটা দেখে নদীর হাতে থাকা ফোনটা নিচে পড়ে যায়। পিছন থেকে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে আয়ান আর তিথি পিছন ফিরে তাকিয়ে দেখে নদী দাঁড়িয়ে আছে। আয়ান নদীকে দেখে একটু শুকনো ঢোক গিলে। তিথি আবার জিজ্ঞেস করে, আয়ান, তুমি কি আমাকে ভালোবাসো? তিথির কথা আয়ান ভালো করে শুনতে পায় না, কারণ তার চোখ নদীর মধ্যে সীমাবদ্ধ আছে। নদী কোনো কথা বলে না, চুপচাপ সে তাকিয়ে দেখতে থাকে। যদি সত্যি আয়ান তাকে ভালোবাসে তাহলে সে তিথির প্রপোজ না করে দিবে, আর যদি সে রাজি থাকে তাহলে সে তিথিকে বিয়ে করবে। নদী আর কখনো আয়ানকে বিরক্ত করবে না। আয়ান, হ্যাঁ না কিছু বলো। আয়ান তিতির কথা শুনে তিতিকে হাত ধরে নিচ থেকে উপরে তোলে। এরপর তিতির হাত থেকে আংটি নিজের হাতে নিয়ে নেয়। আয়ান নদীর দিকে তাকায়, নদীর চোখে পানি এসে পড়েছে। তিথি, তুমি খুব ভালো মেয়ে। তোমাকে যে বিয়ে করবে সে অবশ্যই সুখী হবে, কিন্তু আমি অন্য একজনকে ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। সরি। আয়ানের মুখে না শুনে নদী একটু হাসে, কিন্তু তিথি অনেক কষ্ট পায়। তার চোখে জল চলে আসে। আয়ানের তিথির জন্য খারাপ লাগে, তাই সে তিথির চোখের পানি মুছে দেয়। তিথি নদীর দিকে তাকিয়ে এক দৌড়ে নিচে চলে যায়। তিথির চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে। তিথি চলে গেলে আয়ান নদীর দিকে তাকিয়ে দেখে, কিন্তু কিছু বলে না। সকালের বলা নদীর কথা আয়ান ভুলে নাই, তার সব মনে আছে। আয়ানের ভাগ্য কি অদ্ভুত, তাই না? সে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না, কিন্তু আয়ান যাকে ভালোবাসে না সেই তিথি তাকে অনেক ভালোবাসে। নদী মনে করে আয়ান তার কাছে এসে কোনো কথা বলবে, কিন্তু আয়ান চলে তার পাশ কাটিয়ে চলে যেতে চায়। আয়ান যখন চলে যেতে চায় তখন নদী ওর হাত ধরে ফেলে। আয়ান থেমে যায়। নদী আজ প্রথম ইচ্ছা করে আয়ানের হাত ধরেছে। আয়ান, আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। কিন্তু নদী, আপনার সাথে আমার কোনো কথা নাই। দয়া করে আমাকে বিরক্ত করবেন না। আয়ান আবার চলে যেতে চায়। নদী এবারও তাকে আটকে দেয়। নদী ইশারায় আয়ানকে এখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে বলে। এরপর সে একটু হেঁটে যায়। তিথি আয়ানের জন্য কিনা আংটি ফেলে চলে যায়, যেটা নদী মাটি থেকে তুলে ফেলে। নদী আংটিটা নিয়ে আয়ানের সামনে নিয়ে যায়। এরপর সে হাঁটু গেড়ে বসে পড়ে। আয়ান, আমি আপনাকে ভালোবাসি। শুরু থেকে আপনার প্রতি আমার মনের ফিলিংস ছিল, কিন্তু সেটা প্রকাশ করতে পারি নাই। কিন্তু এখন মনে হচ্ছে আয়ান, আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আই রিয়েলি লাভ ইউ আয়ান। আপনি কি আমাকে বিয়ে করবেন? নদীর মুখে ভালোবাসি কথাটা আয়ান বিশ্বাস করতে পারছে না তার। আয়ানের মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে, তাই সে নিজের হাতে চিমটি কাটে। আয়ান হাতে ব্যথা অনুভব করে। তার মানে সত্যি নদী তাকে প্রপোজ করেছে। আয়ান তার রাগ ভুলে যায়। সে হাসি মুখে নিজের হাত বাড়িয়ে দেয় নদীর কাছে। নদীর মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। সে আয়ানের হাতে আংটি পরিয়ে দেয়। আয়ান নদীকে নিচ থেকে উপরে তুলে এরপর নিজের কাছে নিয়ে আসে। আয়ান নদীর কোমর জড়িয়ে ধরে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। একদম নিজের সাথে মিশিয়ে নেয়। নদীও আয়ানকে জড়িয়ে ধরে। আমি আপনাকে অনেক ভালোবাসি নদী, অনেক বেশি ভালোবাসি। আমিও আয়ান আপনাকে অনেক ভালোবাসি। প্রথম যখন আপনাকে দেখেছি সেদিন আপনার প্রেমে পড়ে গেছি। আমার জীবনে শুধু আপনি ভালোবাসার মানুষ হয়ে থাকবেন। এই আয়ান কথা দিচ্ছে সে সারা জীবন নদী হয়ে আছে আর ভবিষ্যতেও থাকবে। এই নদীও প্রমিস করছে সারা জীবন শুধু নদী আয়ানের থাকবে। কখনো কোনো পুরুষকে দেখবে না, জীবনে প্রতিটা বিপদে আপদে তার পাশে থাকবে। সমাজের মানুষ যদি আমাদের বিয়ে মেনে না নেয় তাহলে আমিও আপনাকে ছাড়বো না আয়ান। বড্ড বেশি ভালোবাসি আপনাকে আয়ান। আয়ান আর নদীর ভালোবাসার কথা আয়ান তার ভাইকে জানায়। রবিন রাজি হয়ে যায়, ওর কোনো অসুবিধা নাই নদীকে এবারের বউ করতে। যদিও আয়ানের মা রাজি হয় নাই প্রথম মেয়ে, তবে শেষে আয়ান তাকে রাজি করাতে পারে। আজকে আয়ানের পরিবার নদীকে দেখতে আসবে, তাকে আংটি পরাবে। আয়ান, তার মা, রবিন আর তিশা গাড়িতে বসে আছে। তারা একে অপরের সাথে গল্প করছে। আয়ানের মনে আজ ভীষণ খুশি।
তার বিশ্বাস হচ্ছে না নদীর সাথে তার বিয়ে হবে। আয়ানের ইচ্ছে করছে এখন ডান্স করতে, কিন্তু গাড়িতে থাকার কারণে সে সেটা করতে পারবে না। আয়ানের মা গাড়িতে বসে নদীর অনেক প্রশংসা করছে, যা শুনে আয়ান অনেক খুশি হয়। খুব অল্প সময়ের মধ্যে আয়ানের পরিবার নদীর বাড়ির কাছে পৌঁছে যায়। নদীর বাবা মা তাদের রিসিভ করে। নদী নিজের রুমে সাজছে, তাকে তিথি সাজিয়ে দিচ্ছে। তিথিকে সেদিন আয়ান না করে দেয়, যার ফলে তিথি অনেক কষ্ট পায়। কিন্তু পরে আয়ান গিয়ে তাকে ভালো করে বুঝায় যে সে তাকে কখনো ভালোবাসে নাই, আর তাকে বিয়ে করা আয়ানের সম্ভব না। তিথি আয়ানের কথার মানে বুঝতে পারে। এরপর থেকে সে আয়ানকে নিজের বন্ধুর মতো দেখে। তিথি নদীকে সাজিয়ে দেয়। সম্পূর্ণ সাজ কমপ্লিট হয়ে গেলে নদী, আয়নার সামনে তাকিয়ে দেখো তোমাকে কত সুন্দর লাগছে। তিথির কথায় নদী আয়নার সামনে তাকিয়ে দেখে তাকে আর সত্যি ভীষণ সুন্দর লাগছে। নদীর ভাবতে অবাক লাগছে আয়ান আজকের পর থেকে তার হয়ে যাবে। পরিবার এত সহজে তাদের বিয়ে মেনে নেবে নদীর লজ্জা করছে। আয়ান নিচে বসে অপেক্ষা করছে নদীর জন্য। বারবার সিঁড়ি দিকে তাকিয়ে দেখছে নদী কখন আসবে। আয়ানের পাশে থাকা রবিন আয়ানের অবস্থা দেখে হাসে। সে জানে তার ভাইয়ের মনে এখন কি চলছে। আরে ভাই আমার, এতবার সিঁড়ির দিকে তাকিয়ে থাকলে কি হবে? নদীকে নিয়ে আসবে, একটু অপেক্ষা করো। ভাইয়া আমি আর অপেক্ষা করতে পারছি না নদীকে দেখার জন্য। আমার মন কেমন করছে, আর এত সময় কেন লাগছে বুঝতে পারছি না। নদী তো এমনি সুন্দর, ওকে আবার মেকআপ করার কি দরকার? আমার শালি অনেক সুন্দর, তাই বলে কি পাত্রী দেখতে আসার সময় মেকআপ করবে না? ভাই বিয়ের জন্য একটু অপেক্ষা কর, বাসার ঘরে গিয়ে বউকে মন ভরে দেখবি। আয়ান রবিনের কথা শুনে না, সে বারবার সিঁড়ির দিকে তাকিয়ে দেখতে থাকে। এক সময় সিঁড়ি দিয়ে নদীকে নিয়ে আসে তিথি। সেটা দেখে আয়ানের মন শান্তি হয়। আয়ান শুধু নদীর দিকে তাকিয়ে আছে, ওর চোখ যেন নদীর উপর থেকে সরছে না। আয়ানের মনে হচ্ছে তার সামনে কোনো আসমানের পরি দাঁড়িয়ে আছে। একজন নারীকে সাজলে এত সুন্দর কি করে লাগতে পারে? আয়ানের ভাবনার মাঝে নদীকে তার পাশে বসিয়ে দেওয়া হয়। নদী নিজের মাথায় ঘোমটা দিয়ে রাখে। আয়ানের মুখে একটা হাসি বজায় রাখে। পরিবারের সকলে তাদের বিয়ের কথা বলছে। আয়ানের মা বিয়ে ঠিক করে 15 দিন পর। বিয়ের দিনে বেশি দিন সময় নেয় না, কারণ তার ছেলে যে পাগল, কোথাও পালিয়ে গিয়ে না নদীকে বিয়ে করে ফেলে, যার জন্য উনি কম সময় ধার্য করেছেন। আয়ান তার পাশে থাকা নদীর দিকে ভালো করে তাকিয়ে দেখে, নিজের হাত দিয়ে নদীর হাতে টাচ করে। নদী ফাইনালি আপনি আমার এই আয়ান চৌধুরী বিয়ের পর এই আয়ানকে কিন্তু আপনাকে সামলাতে হবে। মনে রাখবেন, আয়ানের বউ হওয়া কিন্তু এত সহজ না। সমস্যা নাই মিস্টার আয়ান, বিয়ে যখন করছি তখন সারা জীবন আপনার সাথে অবশ্যই থাকতে পারবো। আর শুনুন, যদি নদীকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকান তাহলে কিন্তু খুন করে ফেলবো। জীবনেও তাকাবো না। আমার চোখ শুধু আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি আপনাকে অনেক ভালোবাসি নদী। আপনি আমার প্রেম আর শেষ প্রেম। আমিও আপনাকে অনেক ভালোবাসি আয়ান, সারা জীবন আপনার বউ হয়ে থাকতে চাই। আয়ানের মা আংটি দেয় আয়ানের হাতে। আয়ান তা নদীর আঙ্গুলে পরিয়ে দেয়। দুই পরিবার অনেক খুশি, সবাই মিষ্টিমুখ করতে থাকে। আয়ান আর নদী পূর্ণতার হাসি হাসে। অন্যদিকে তিথির বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে আমেরিকায় থাকে, বিয়ে করে তারা সেখানে চলে যাবে। তিথি নিজের ভালোবাসার মানুষ নিয়ে অনেক সুখী। সে বুঝতে পারে ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না, বরং যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে তার সাথে সারা জীবন থাকতে পারবেন। আয়ান আর নদীর ভালোবাসা পূর্ণতা পায়। পৃথিবীর প্রতিটি ভালোবাসা যাতে সুন্দর হয়, সবাই যেন নিজের ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকে। আয়ান আর নদীর বিয়ে ঠিক হয়। তাদের বিয়ের দিন সবাই আসে, অনেক অতিথিকে দাওয়াত করা হয়। আয়ান আর নদী নিজেদের বাকি জীবন সুখে শান্তিতে কাটিয়ে দেয়। সব ভালোবাসার মানুষ সুখী হোক।